আসসালামু আলাইকুম। আমরা আজকে কি বিষয় নিয়ে কথা বলবো এটা এরই মধ্যে আমি আমার Facebook পেজে ঘোষণা দিয়েছিলাম। আমার YouTube এ পোস্ট করা ছিল। অতএব আপনারা জানেন যে ফরিদপুরে গতকালকে ২ জন মুসলমানকে ৩ জন মুসলমানকে সেখানে ঘটনাস্থলেই পিটিয়ে হত্যা করা হয়েছে এবং সেখানে আরো বেশ কয়েকজন মুসলমান আ আপনার আহত হয়েছে। খুব গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আছে। সেটারও কোনো খবর-টবর কোনো কিছু নাই। এবং তাদেরকে মেরেছে হচ্ছে হিন্দুরা। তো আমাদের দেশের সংবাদ মাধ্যম, সংবাদপত্র-টত্র যেটা দেখলাম সেটা হচ্ছে যে ধরেন কোনো এক জায়গায় যদি নাকি একটা বলাৎকারের ঘটনা ঘটে, সেটা যদি মাদ্রাসার কোনো শিক্ষক হয়, একদম শুরুতেই মাদ্রাসার শিক্ষকের নামটা দিয়ে তারপরে শুরু হবে। কোথাও যদি আওয়ামী লীগ, বিএনপি কিংবা এলাকার স্থানীয় যেই মানুষের ভেতরে কোন্দল আছে সেটাও যদি হয়, সেই পক্ষের একটা পক্ষ যদি হিন্দু হয়, সেই ক্ষেত্রে হিন্দু নির্যাতন সেটা শুরু হয়। গতকালকের যে ঘটনা, সেই ঘটনাতেও শুরু হচ্ছে সবাই মানে পত্রিকাগুলো যারা নিউজ করেছে, তারা সবাই লিখছে যে মন্দিরে আগুনকে কেন্দ্র করে সন্দেহভাজন ২ জনকে পিটিয়ে হত্যা। তার মানে হচ্ছে মন্দিরে আগুনের ঘটনাটা ঘটেছে এরপরে। আমি আমার জায়গাটা আগে পরিষ্কার করে নেই। সেটা হচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের উপরে যে নির্যাতন হয় না, এটা আমি অস্বীকার করি না। অবশ্যই হিন্দুদের উপরে নির্যাতন হয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে হিন্দুদের উপরে যে নির নির নির্যাতনগুলো হয়, সেই নির্যাতনগুলো কি আসলে মানে মুসলমানরা যে তুই হিন্দু এইজন্য তোর উপরে নির্যাতন মানে এরকম হয়? স য যারা কিনা সমাজে একটু দুর্বল তাদের উপরে ওই সমাজে যারা একটু আ প্রভাবশালী আছে তারা নির্যাতন করে। এটা মুসলমানদের উপরেও করে, হিন্দুদেরও মানে ধরেন আমার কথা বলি, আমি নিজেই তো এখন আসলে মানে নির্যাতিত, তাই না? আমার মতো এরকম অসংখ্য লক্ষ, লক্ষ কোটি, কোটি মানুষ বাংলাদেশে নির্যাতনের শিকার হচ্ছে এবং তারা আ 99% ই তারও বেশি মুসলমানই তো সবাই। এখন এই মুহূর্তে তো বাংলাদেশের মুসলমানরাই সংখ্যালঘু এবং তারাই নির্যাতনের শিকার হচ্ছে। অতএব নির্যাতনের শিকার হইলেই সেটা হিন্দু নির্যাতন বা সংখ্যালঘু নির্যাতন। আমি আবারও বলছি, আমি বাংলাদেশে হিন্দুদের উপরে যেখানেই নির্যাতন হোক সেটার প্রতিবাদ জানাই। আমি সেটার পরিত্রাণ চাই এবং হিন্দুদের উপরে যে নির্যাতন হয় সেটা স্বীকার করেই কথাগুলো বলছি। গতকালকের ঘটনায় আমি যতটুকু সোশ্যাল মিডিয়া মাধ্যমে আমি আজকে বলেছিলাম যে আমার এখানে আমি আমার Facebook এ আপনাদেরকে কানেক্ট করব। আমি লিংক দিয়ে দিব। এবং আপনাদের কাছে অনুরোধ যারা ওই ঘটনা নিয়ে জানেন, যারা ফরিদপুর অথবা তার আশপাশের কোনো এলাকায় আছেন, তারা একমাত্র আ আমার লাইভে ঢুকবেন। এখন যেটা বলছিলাম যে, যতটুকু এই ঘটনা নিয়ে জানলাম সেটা হচ্ছে যে, এইখানে একটা স্কুলের ভবন ভবনের কাজ চলছিল এবং সেইখানে কিছু লোকজন আওয়ামী লীগের কিছু লোকজন ওই কন্ট্রাক্টরের কাছে চাঁদা চাচ্ছিল। এবং যথারীতি আওয়ামী লীগের যেই ব্যক্তি, সে ব্যক্তি হিন্দু ধর্মাবলম্বী এবং ওই এলাকাটা নাকি খুবই হিন্দু অধ্যুষিত একটা এলাকা এবং ওই পুরো গ্রামের ভেতরে ৩-৪ টা পরিবারের বাইরে নাকি আর মুসলমান নাই, সবই হিন্দু তারা। এখন তাদেরকে ওই চাঁদা দেয়া হয়নি বলে তাদের সাথে একটা বাকবিতণ্ডা হয় ওই কন্ট্রাক্টরের সাথে। এবং ওই কন্ট্রাক্টরের যেই লেবাররা সেখানে কাজ করছিল অর্থাৎ নির্মাণ শ্রমিক যারা কাজ করছিল তাদের সাথেও ওই গ্রুপটার একটা দ্বন্দ্ব হয়। এরই জের ধরে তারা লোকজন নিয়ে এসে তাদেরকে পিটিয়ে মারে এবং পিটিয়ে মারার পরে যখন আ দেখে যে ৩ জন ওইখানে স্পট ডেথ ছিল, তখন তারা সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা গিয়ে মন্দিরে তারপর আগুন লাগায়। আমি আমার পক্ষ থেকে আমার যতটুকু জানতে পেরেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার নিশ্চয়ই এইসব পোস্টগুলো আপনাদের চোখে পড়েছে এবং তার চাইতেও ভয়ংকর যে বিষয়টা সেটা হচ্ছে যে হিন্দু কিছু সংগঠনই এটার সত্যতা যাচাই করছেন এইভাবে।
তাদের বিভিন্ন ফেসবুক পোস্ট যদি আপনাদের চোখে পড়ে থাকে, বিভিন্ন হিন্দু সংগঠনগুলো, তারা নানানভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করছে যে হিন্দুরা সবাই এক হও, ৩ মোল্লা দিয়ে ফরিদপুরে শুরু হয়েছে, এভাবে চলতেই থাকবে, জেগে ওঠো, এই সেই নানান ধরনের কথাবার্তা তারা বলছে। তো আমি জানি না এটার আসলেই ঘটনা কি ঘটেছে, যাই ঘটুক সেটার বিচার হবে কিনা সেটাও জানি না। আমার যেই চেষ্টা সেটা হচ্ছে যে আপনাদেরকে সত্যটা যদি জানাতে পারি, যাদের সাথে কথা বলবো তারা নিশ্চয়ই এটা বলতে পারবে। আসাদ মোল্লা ভাই, জি, আপনি কি ওই এলাকা থেকে বলছেন নাকি? জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? জি ভাই, কি অবস্থা বলেন? আলহামদুলিল্লাহ। আমি মূল কথায় আসি, আমার বাড়িটা থেকে কয়েক কিলোমিটার দূরে। আমি ওইদিনকে সকালবেলা বিষয়টা শুনেছি, তারপরে ওইখানে আমি আসছিলাম, এসে কিছু লোকের সঙ্গে আমি কথা বলেছি। তো আমি তো প্র্যাকটিক্যালি ওখানে ছিলাম না, কিন্তু ওখানেই যারা ঘটনাস্থলে ছিল তাদের সঙ্গে কিছু লোকের সঙ্গে আমার কথা হয়েছে যে ওখানে দুইটা কন্ট্রাক্টরের সাথে যে দ্বন্দ্ব ছিল, মূলত একটা পক্ষ ওই জায়গার আর একটা পক্ষ কাজ পাইছে। তাই এই দ্বন্দ্বটাকে এই কন্ট্রাক্টর যে কাজ করছে যে একে উঠাই দেওয়ার জন্য তারা নিজেরাই ওখানে মন্দিরে আগুন দিয়েছে, পরিকল্পিত। এটা লাগে একটা মহাপরিকল্পনা নিয়ে ওরা আরো কয়েকদিন ধরে এটা চলতেছিল। তো মহাপরিকল্পনা নিয়ে এই কাজটা করছে। ওরা যখন কোনোভাবে পারতেছিল না, তখন ওই জায়গা মন্দিরে ওরা নিজেরাই পেট্রোল ঢেলে আগুন দিয়েছে। আগুন দেওয়ার পরে ওদের এমনই একটা লিঙ্ক যে ওরা তার আগের রাত্রেই তারা আমার মনে হয় যে সারা বাংলাদেশের ওদের ভিতরে ওদের যে বড় গ্রুপটা আছে এই গ্রুপটার সাথে পরামর্শ করে এই কামটা করছে। যে ওই সময়টা এই লাগানোর পরেই হুট করে সবাই চলে আসছে। হুট করে আসার পরে কিছু লোক বোঝার আগেই ওদেরকে ঘিরে ফেলছে, ইসের ভিতর ওই রুমটার ভিতর ওই জায়গা ঘিরে ফেলাইছে। তা ঘিরে ফেলাই দিয়ে চেয়ারম্যানকে ফোন দিচ্ছে, ডোমাইন চেয়ারম্যানকে ফোন দিচ্ছে, উনি আসবে, আসতেছে। কিন্তু তার আগেই এই হটকারী কিছু লোক বা ওখানের ওই লোক পরিকল্পনা করে যারা বসেছিল তারা ওদেরকে পিটিয়ে একবারে বর্বাচিত। এটা পৃথিবীর বুকে এটা যে ঘটনা ঘটাইছে, পৃথিবীর বুকে আর কোনো জায়গায় এরকমের ঘটনা ঘটছে কিনা আমার কাছে মনে হয় না। যে পাওয়া বাইতে এদেরকে যেভাবে পিটাইছে, এভাবে আমি মর্মাহত এটা দেখে, শুনিয়ে দেখে। তো তারপরে ওরা এরকম মারলো। তারপরে পুলিশ ওখানে গেছে, পুলিশকে ওরা এমন শক্তিশালী যে পুলিশকে ওরা আক্রমণ করছে, পুলিশকে ঘন্টা তিনেকের মতন অবরুদ্ধ করে রাখছে। পরে 3টা থানা এবং বিডিআর এসে তাদেরকে আবার রক্ষা করছে। তলি বোঝেন ওরা ওরা কি পরিকল্পনা করে ওরা এটা করছে। আমার কাছে যেটা মনে হলো, আমি ওখানে এটা অবশ্যই ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা, ঊর্ধ্বতন কোনো লোকের এটা পরিকল্পনা। কারণ আমাদের একটা নিরস্ত্র একটা আন্দোলন চলতেছে, ভারত আমাদেরকে যেভাবে নিষ্পেষিত করতেছে। আসলে আমাদের দেশের এই যুবক বা আমাদের দেশের আমাদের মতন লোকরা আসলে কিছু লোক বুঝছে আর কিছু লোক বুঝতেছে না। এখন বুঝতেছে যে কিভাবে এরা পিটাচ্ছে এবং সামনে কিভাবে পিটাবে। তার নমুনা রাজশাহীর ওই ভদ্রলোক, ইসকনের যে নেতা, উনি যে পোস্ট গুলা দিছে, এটাও দুঃখজনক। এই শক্তিগুলা ওরা কোথায় পাচ্ছে? অবশ্যই ভারতীয় র এই শক্তি দিচ্ছে। আমি ওই জায়গাও যেটা আমি লক্ষ্য করতে পারছি। ভাই, মারা গিয়েছে কতজন ওখানে? স্পট ডেথ হয়েছে কতজন? ওখানে দুইজন একবারে সঙ্গে সঙ্গে মারা গেছে, আর বাকি তিনজনকে নিয়ে গেছে ফরিদপুর। এখনো তারা অসুস্থ রয়েছে, তাদের অবস্থাও বেশি একটা ভালো না, তারাও বাঁচবে কিনা সন্দেহ। আসসালামু আলাইকুম ইলিয়াস ভাই, আমার শ্বশুর বাড়ি কামারখালী। আমাদের আত্মীয় স্বজনের জমি আছে ডুমাইন ইউনিয়নের মাঠে। আমি ওই বিষয়ে মোটামুটি জানি। এই এলাকাটা আসলে হিন্দুদের এত শক্তিশালী যে আপনার ওইখানে মুসলমান বড় অসহায়। এই ডুমাইনের লোক, এরা যে 5টা গ্রাম আছে, এখানের 5টা গ্রামের হিন্দু মানুষ এরা ছোটখাটো একটা ভারতকে মিনি ভারত মনে করে। তো এই মাঠের গরু যদি ওদের সীমানায় ঢোকে না, ওই গরু আর ফেরত পাওয়া যায় না। এত শক্তিশালীরা। তা এরা মুসলমানের উপরে অনেক আগের থেকেই এদের এরকমের আক্রমণ করার মতো অনেকবারই আক্রমণ করে। এখানে পুলিশও যায় কিছু করতে পারে না। যেমন আপনি দেখছেন, যেখানে পুলিশ যাওয়ার পরে পুলিশ অবরুদ্ধ করে রাখছে, পরে বিজিবি রাজবাড়ি থেকে মাগুরা থেকে পুলিশ যায়, তারপর তাদেরকে ছাড়া আনিছে। তো এখানের হিন্দুরা এতটা শক্তিশালী এরা মনে করে, এরা ছোটখাটো একটা ভারত মনে করে যে আমরা ভারতে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দেখছেন তাদেরকে
ধন্যবাদ। আমি মুফতি রিয়াজ বিন জায়েদ। আমার গ্রামের বাড়ি মধুখালী থানার ডুমাইন ইউনিয়নের ডুমাইন পশ্চিমপাড়া। আর যে ঘটনাটা ঘটেছে, আমাদের মাঝখানে একটা মাঠ আছে, ওই আমাদের বাড়ি থেকে ওই অঞ্চলটা দেখা যায় 1 কিলোমিটার, ওই পুরোটাই মাঠ। আর আমরা ওই এলাকার বাসিন্দা। আমিও ওই দিন বাড়িতেই ছিলাম। সন্ধ্যার পর থেকে আর কি একটু শব্দ আসতেছিল, ওইখান থেকে আওয়াজ আসতেছিল। তা আমরা বন্ধু বান্ধব নিয়ে, আমার চাচা ভাইদেরকে নিয়ে আমি একটা রুমের ভিতর আমরা গল্প করতেছিলাম। তা আমাদের ওই এলাকায় দুইটা গ্রুপ আছে আর কি। একটা চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান। তা আমার পাশেই বর্তমান চেয়ারম্যানের একজন লোক, আমরা একসাথেই গল্প করতেছিলাম। তার কাছে একটা ফোন আসে। ফোনটা আসার পরে ওখান থেকে, ওই হিন্দু এলাকা থেকে ফোন আসার পরে ওনারা আর কি বলতেছে, ছেলেটার নাম নাসির, তাকে বলতেছে যে এখানে অনেক পরিস্থিতি খারাপ, 2 জন মনে হয় নিহত হয়ে গেছে, আর বাকিরা 7 তলা ছাদের উপরে অবস্থান করতেছে বর্তমান। তাই এই কথা সংবাদ পাওয়ার পরে আমরা ব্যক্তিগতভাবে, আমাদেরও কিছু ওই এলাকায় লোক আছে, ওই লোকদের কাছে আমরা শিওর হওয়ার জন্য আর কি ফোন দিই। তো ফোন দেওয়ার পরে তারাও একই কথা বলার পরে আর কি আমরা ওইখান থেকে সরে আর কি ভিন্ন জায়গায় অবস্থান করলাম। অবস্থান করার পরে তা আমাদের কিছু লোক ওই অঞ্চলে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। প্রস্তুতি গ্রহণ করার সময় একটা জিনিস আপনারা অবগত থাকেন, যে ওই অঞ্চলটা এমন একটা জায়গায়, যে জায়গায় যাওয়াটা অনেক রিস্ক, এমনি সময় যাওয়াটাও অনেক রিস্ক। আমাদের গ্রাম হচ্ছে ডুমাইন গ্রাম। ডুমাইন গ্রাম থেকে বালিয়াকান্দি থানা পর্যন্ত মোট 11 কিলোমিটার। ওই 11 কিলোমিটারের মধ্যে 2% মুসলমানও নেই, 98% হিন্দু জনবসতি ওখানে অবস্থান করে, বাসস্থাপন করে আছে। তা ওখানে যে কেউ সাধারণত যাইতে পারে না ওইভাবে। এমনি সৌহার্দ্যপূর্ণ ভাব থাকলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু মারামারির উদ্দেশ্যে বা কোনো উদ্দেশ্যে ওখানে যাইতে পারে না। আমরাও ওই গ্রামে বসবাস করে আসতেছি 30-32 বছর। আমরা সকলেই জানি যে ওদের কাছে বিভিন্ন ধরনের অস্ত্র এবং দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র সবই থাকে। এমনকি আমাদের ওই অঞ্চল অন্যান্য বাংলাদেশের যে অঞ্চলগুলো আছে ওই অঞ্চল থেকে একটু ভিন্ন। আমরাই ধরতে গেলে ওখানে সংখ্যাগরিষ্ঠ তারা। এই কারণে আরেকটা বিষয় আছে, বিষয়টি হচ্ছে হলো আমাদের ইউনিয়নে, ডুমাইন ইউনিয়নে মোট ভোটার সংখ্যা 7,000 মতো। তা 7,000-এর আমরা যে অঞ্চলে থাকি এই অঞ্চলে মুসলমানরাই বসবাস করে, কিন্তু আমাদের গ্রামের পর থেকে হলো ওই সব হিন্দু। তো ওখানে প্রায় 4,000-এর মতো হিন্দু ভোট আছে। এই কারণে ওই হিন্দুদের ভোটটা পাওয়ার জন্য যারা রাজনীতিবিদ আছেন, তারা ভোটটা পাওয়ার জন্য তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ করেন। তা বাকি যাই হোক, তো ওই ঘটনা আমি একটু বলতেছি যে আমরা ওইখানে যাইতে সাহস পাইনি, এবং আমাদের চেয়ারম্যান মহোদয় জনাব শাহ আসাদুজ্জামান তফন ভাই, উনি গিয়েছিলেন 7:30-8টার দিকে উনি গিয়েছিলেন। যাওয়ার পরে উনি দেখতে পান যে তিনজনের লাশ ওখানে, লাশ বলতে পড়ে রয়েছে 3 জন। 3 জনের মধ্যে 2 জন মৃত্যুবরণ করেছে, আর একজন অবশিষ্ট, মানে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছেন। আর বাকি যে 4 জন ছিলেন, ওই 4 জন ছাদের উপরে ছিলেন। কিন্তু চেয়ারম্যান মহোদয় যাওয়ার পরও তারা ওইখানে ওই যে ইট পাটকেল মারা, এবং স্কুলের মধ্যে তাদেরকে রঞ্জন মেম্বার, উনি তাদেরকে স্কুলের মধ্যে বন্দি করে রেখেছিলেন। তা বন্দি করে রাখার পরেও ওইখানের যে হিন্দু লোকরা ছিল, তারা বিভিন্নভাবে দরজা ভেঙে, জ্বালানা দিয়ে ওইভাবে প্রবেশ করে, মানে ওই 2 জন নিহত হওয়ার পরেও তারা ওইভাবে
কি করছে, আক্রমণ করছে। আর শুধুমাত্র ওইখানের মানে ওই কৃষ্ণনগর, ওই পঞ্চপল্লীর কৃষ্ণনগর এলাকা, ওই গ্রামের লোকই ছিল না, বাকি ওইখানে আরো কয়েকটি নগর আছে, কয়েকটি গ্রাম আছে, যেমন জামনগর, শিদলাজুরি, সমাধিনগর, ঢোলজানি, তারপরে আপনার পাটুরিয়া, এরকম আরো কিছু গ্রাম আছে যেখানে সকলেই হিন্দুরা অবস্থান করে। তো ওই হিন্দুদের মধ্যে যারা নেতা কোয়ালিটি বা উগ্র কোয়ালিটি, তারা এসেই এই হত্যাকাণ্ড করে আর কি। এটা সম্পূর্ণভাবে একটা সাধারণ মনে হয় সাধারণ ঘটনা। ভাই, মূল ঘটনাটা কি নিয়ে শুরু হলো এটা? জি জি, আবার বলেন। মানে মূল ঘটনাটা কি নিয়ে শুরু, মানে এটার আসল ঘটনাটা কি, কেন মারলো? ওইখানে ওই শ্রমিকরা 7 জন শ্রমিক 1.5 মাস যাবত ওখানে কাজ করতেছিলেন। ঈদের ছুটিতে তারা বাড়িতেও আসছিলেন। আমাদের যে পঞ্চপল্লী অঞ্চল হলো একদম ফরিদপুরের লাস্ট সীমানা, আর মধুখিলীর প্রপারের ওই 7 জন ছেলে আসছিলেন। তা আসার পরে ওখানে আমি আমার ব্যক্তিগত যে ভিডিওগুলো আমার কাছে পৌঁছাইছে আমাদের গ্রামের ভাইরা, সেখান থেকে আমি বুঝতে পেরেছি যে ওইখানে তারা আর কি মাঝে মধ্যে আর কি ওনাদের সাথে কথা কাটাকাটি হয়েছে। কথা কাটাকাটি হওয়ার পরে ওনাদের সাথে একটা মানে তর্কি মনোভাব হইলে যেটা হয়, কথা কাটাকাটি হয়েছে। ওনারা অভিযোগ দিচ্ছে যে ওনারা বকাবাজ্য গালিগালাজ করে। ওই যে 7 জন ছিল, ওই 7 জনের মধ্যে কেউ কেউ গালিগালাজ করে, এই কথাটা ওনারা অভিযোগ দিয়েছে। আর যে ঘটনার সূত্রপাত, ওই দিন মাগরিবের সময় আর কি, ওনারা তো মাগরিব মানেন না, সন্ধ্যার সময় ওই সলতেই আগুন ধরাইতে আসে এক মহিলা। উনি আগুন ধরায় উনি চলে গেছে। চলে যাওয়ার পরে ওখানে যখন আগুন ধরায় চলে গেছে, তখন যে মহিলা আগুন ধরাইছে সে পরবর্তীতে একটা ভিডিওর মাধ্যমে তিনি প্রকাশ করছেন যে ওই স্থানে ওনারা ছিলেন না, ওই যে 7 শ্রমিক ওনারা ছিলেন না, ওনারা স্কুলের মধ্যে রান্না করতেছিলেন। আগুন ধরালো যে মহিলা, উনি কি হিন্দু না মুসলমান? হিন্দু ছিল। উনি স্কুলের এখানে এসে আগুন ধরাইছে প্রথমে? না, আগুন না, মানে ওই যে সলতায় যে বাতি জ্বলায় আর কি, মন্দির স্কুলের মানে একবারেই কাছাকাছি সংশ্লিষ্ট আর কি মন্দিরে আগুন দিল। এরপরে উনি আর কি ভিডিওতে এই কথা স্বীকার করেছেন যে যখন উনি সলতে ধরা হয়ে যায়, তখন ওই 7 জন শ্রমিক ওখানে ছিলেনও না, এবং তারা স্কুলের মধ্যে উকি দিয়ে তাকাইছে। শুধু এই কথাটা উনি বলছে, উকি দিয়ে উনি তাকাইছে। ওই 7 জন শ্রমিক উকি দিয়ে, 2-1 শ্রমিক উকি দিয়ে দেখছে ওনাকে। এরপরে আর কোনো কথাবার্তা হয়নি, উনি ওনার মতো চলে গেছে। আর ওনারা ওখানেই আছে। তা আমাদের কাছে যারা ফোন দিয়েছিল যে এই ঘটনা ঘটছে, তারা বলছে যে ওখান থেকে দৌড় দিয়ে পলাইছে বিধায় আমরা তাদেরকে সন্দেহবশত ধরে মারছি। কিন্তু অবস্থান দেখে যতটুকু বোঝা যায় ভিডিও এবং তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে যেটা বোঝা যায় যে ওনারা স্কুলের মধ্যেই অবস্থান করতেছিল এবং তারা রান্না বান্না করতেছিল, যাবতীয় তাদের কার্যক্রম করতেছিল। কথা কাটাকাটি হয়েছে, সকালবেলাও হয়েছে এবং বিকালেও হয়েছে, এটা সত্য কথা। এখন ওই কথা কাটাকাটি কি নিয়ে হয়েছে এটা আমার জানা নেই। ওইখানে আমাদের অঞ্চলের কিছু মানুষ বলতেছে যে হয়তো চাঁদার দাবি করছে এই জন্য, আর কিছু মানুষ বলতেছে যে হয়তো কোনো মহিলাকে ওই 7 জন শ্রমিকের মধ্যে কেউ হয়তো খারাপ কথা বলে থাকতে পারে, বাজে কথা বলে থাকতে পারে, এই জন্য তাদের সাথে একটা কথা কাটাকাটি হয়েছে। সাহেব, আপনার কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার আমি পেতে পারি? কার? আমার জি জি জি। সেটা কি পাবলিকলি বলা যাবে একটু? আমি পাবলিকে না দিলেই ভালো হয়, কারণ বিষয়টা হচ্ছে আমি অনেক মানে রিস্ক নিয়েই আমি লাইভে আসছি। আমি একটু বলে রাখি, আমাদের গ্রামে
আমাদের গ্রামে একজন লোকও এই বিষয়ে একটা পোস্টও দেয়নি। মানে আমাদের একটা সম্ভ্রান্ত গ্রাম যেখানে আমিও চেষ্টা করেছি ভাই, আমি চেষ্টা করেও পাই নাই। মানে অনেকেই খুব ভয়ের ভেতরে, আমি খুব আশ্চর্য হয়েছে যে এটা বাংলাদেশ নাকি ভারত, আমি ওই এলাকার মানুষজনের বক্তব্য বুঝতে পারলাম না। যাই হোক, আপনি যদি পারেন আমার 15 minutes bd@gmail.com এখানে একটু আপনি একটা ইমেল করেন, আমি ওখানে আপনার সাথে কন্ট্যাক্ট করবো। মমিন ভাই, আপনি নাজমুল ভাই বলেন, কি কোত্থেকে বলছেন বলেন। আমি ওই এলাকার ওই ঘটনা নিয়ে যদি স্পেসিফিক কেউ না থাকেন আমি কাউকে অ্যাড করব না। হ্যাঁ বলেন। হিন্দুরা যেভাবে মুসলমানদের উপরে আক্রমণ করছে এটা অস্বাভাবিক কিছু না, এটা এর আগেও আমার উপরে হয়েছে। আমি নিজেই হিন্দুদের হামলা শিকার। যশোর 12 বাজারে, খুলনায় তারুণের সমাবেশে যাওয়ার সময় যশোর 12 বাজারে আমার পায়ে নিয়ে পা ভেঙে গেছিল। আমি 3 মাস ছিলাম হাসপাতালে ভর্তি। ওনাকেও মারার পিছনে হিন্দুদের একটা বড় ইন্ধন। তো এগুলো সবাই বুঝতে পারে। মমিন ভাই, জি, আসসালামু আলাইকুম ভাই। আসসালাম জি, এই ঘটনা নিয়ে জানেন জি স্পেসিফিক? জি জি বলেন। আমার বাড়ি তো ফরিদপুরেই। তো মানে এই বিষয়টা নিয়ে আসলে কেউ আলোচনা করতে যাচ্ছে না কেন আমি জানি না, কারণ আমরা আসলে আমাদের এই মুসলিম প্রধান দেশ, আমরা আমাদের যেখানে 90% মানুষ আসলে মুসলিম, তো সেখানে আসলে এই বিষয় নিয়ে কোনো আলোচনা নেই। সঙ্গত কারণে আমি আমার ছবিটা হাইড করতেছি, তো এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমেই। তো যেটা হয়েছে যে ওই রিয়াজ ভাই বিশদভাবে বলে গেছেন, আসলে ওনার কথায় আমি মানে পুনরাবৃত্তি করব। তো উনি যেটা বলছেন একেবারে সত্য কথা। ওই যে আশেপাশে যে গ্রাম আছে ওইখানে হিন্দু অধ্যুষিত এলাকা, তো ওইখানে আপনার আহ মানে হিন্দুদের প্রচন্ড প্রভাব আসলে ওইখানে। আপনি এটা খেলে মনে করবেন যে এটা গুজরাটে চলে আসছেন আপনি, মানে একটা মিনি গুজরাট তৈরি করে রেখেছে ওইখানে। তো এরকম আর ঘটনা যেটা হয়েছে যে ওইখানে আপনার দুইটা শ্রমিক মারা গেছে আর কি এই গণপিটুনিতে। হিন্দুরা আসলে, এটা কথিত গণপিটুনি, অ্যাকচুয়ালি এটা পরিকল্পিত হত্যাকাণ্ডই বলবো আমি। কারণ ওখানে ওরা চাঁদা দাবি করছিল, ওখানে যে স্থানীয় আওয়ামী লীগের যে হিন্দু নেতা ছিল সে চাঁদা দাবি করছিল, সুতরাং ওই কন্ট্রাক্টর যে ছিল উনি চাঁদা দিচ্ছিল না। তো সে কারণে এই কথাবার্তা কাটাকাটি হয়েছে। কথা কাটাকাটি মানে এক পর্যায়ে এখানে আপনার এভাবে আর কি ওরা গ্রুপ বা কোনো কিছুর মাধ্যমে এরা ছড়াছড়ি করে, তো এখানে একটা মানে দাঙ্গার মতো করে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো এরকমই আর কি। তো আসলে কি যে এটা হচ্ছে যে যেটা বলেন আমি এটাই শুনেছি যে যেই মানে ওইখানে আবার হিন্দু মুসলমান বলা প্রয়োজন নাই, কিন্তু ঘটনাটা যেই ব্যক্তি আওয়ামী লীগ নেতা সেই ব্যক্তি আবার হিন্দু নেতা, তিনি ওই চাঁদা চাচ্ছিলেন ওই আপনার যেই ভবনটা হচ্ছিল সেই ভবনের কন্ট্রাক্টরের থেকে, এবং সেটা নিয়ে মূল দ্বন্দ্বটা। যাই হোক, আসলে আমরা খুবই অবাকের বিষয় যে আসলে এই মেইন স্ট্রিম মিডিয়া এই বিষয় নিয়ে কিছু বলছে না, সবাই এক প্রকার নিশ্চুপ। তো এটা সোশ্যাল মিডিয়াতে তেমন ভাবে ফলো করে না। যদিও আমরা দেখতেছি যে আপনি একটা পোস্ট দিবেন, তো এখানে আপনার নর্মাল একটা পোস্ট দেন, আপনি আমাদের ধর্ম সম্পর্কে একটা পোস্ট দিয়ে দেখেন, ওখানে দেখবেন যে হিন্দু ধর্মাবলম্বীর লোকেরা এসে প্রচন্ড লেভেলে গালাগালি, মানে ওদের ফ্রাস্ট্রেশন যা কিছু আছে সবকিছু এখানেই করতেছে। জি, আরএম খান ভাই আপনি আনমিউট করে বলেন। আপনি তো আসসালামু আলাইকুম, ধন্যবাদ ভাই। আমি আসলে আপনার মাধ্যমে পরিচয় হওয়ার কিছু নাই। এখানে আমি একজন প্রবাসী, দেশ নিয়ে আমাদের অনেক চিন্তাধারা, অনেক ভালোবাসা দেশের জন্য, দেশের মানুষের জন্য। আমি একটা ইনফরমেশন দিতে চাই। ফরিদপুরের এই ঘটনায় যে ঘটনাটা ঘটানো হয়েছে এটা পরিকল্পিতভাবে, আপনারা সবাই জানেন, কিছু মানুষের অবগতির জন্য আবারও জানানো হচ্ছে যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের ইয়াং জেনারেশনের একটা সারা দেশ ভিত্তিক একটা স্ট্রং মেসেঞ্জার গ্রুপ আছে, যে গ্রুপের মাধ্যমে ওদের এই কার্যক্রমগুলা ভারত থেকে তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয় এবং সেই অনুযায়ী তারা কাজ করে। তার একটা বড় উদাহরণ হলো তারা ইতিমধ্যেই একটা ঘটনা অলরেডি তৈরি করছে, এটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য, যেখানে আমরা ভারতের পণ্য বয়কট আন্দোলন নিয়ে সর্বোচ্চ কাজ করছি। আমাদের সাথে যুক্ত হয়েছে বাংলাদেশের সাধারণ জনগণ। সেই মুভমেন্টটাকে অন্যদিকে ঘুরানোর জন্য হাসিনা তথা মোদির দাসত্বর যেই মোদির বাচ্চারা আছে, এই মোদির বাচ্চাদের কার্যক্রম এটা। আমি আরো সচেতন করতে চাই আমাদের বাংলাদেশের বোনদের, বাংলাদেশের মাদের, আপনারা আপনাদের সন্তানদের গাইডেন্স করুন। আপনাদের মেয়েরা কাদের সাথে কথা বলে, যেখানে তাদের একটা সহজ পন্থা হলো তারা হিন্দু সম্প্রদায়ের যারা আছে এলাকা ভিত্তিক তাদেরকে দিয়ে অন্য এলাকা থেকে নিয়ে এসে তারা মুসলমান হবে বলে আমাদের বোনদের ভিতরে একটা সিম্পৃতি তৈরি করে। আমাদের বোনরা
মুসলিম বোনরা মুসলমান হয়ে যাবে বলে তাদেরকে পছন্দ করে বিয়ের মতো বড় সিদ্ধান্ত জড়িয়ে যায় এবং তারা তাদের গর্ভে বাচ্চা দিয়ে তারা পালিয়ে যায় এবং সেই ভিডিওগুলো মেসেঞ্জার গ্রুপে সারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের যত গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে ছড়িয়ে দেয়। আমি আমার এলাকার মানুষ সহ আমার এলাকাতে প্রায় 40% হিন্দু। আপনাদের সবার প্রতি সচেতন থাকার অনুরোধ করছি এবং বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা আছে আপনারা অত্যন্ত ধৈর্যশীল। আমাদের দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও আমরা তাদেরকে যে পরিমাণ সম্মান, সামাজিকতার জায়গা থেকে যে পরিমাণ তাদেরকে উৎসাহ দেই, তাদের ধর্মীয় রীতিনীতি পালনের জন্য যেভাবে আমরা সহযোগিতা করি, সেটা ইন্ডিয়াতে নজিরবিহীন, সেটা দেখা যায় না সারা দুনিয়াতে। আমি সবাইকে সতর্ক করতে চাই, আপনার এই লাইভ কনফারেন্সের মাধ্যমে যারা দেশপ্রেমিক আছেন, যারা দেশকে নিয়ে চিন্তা করেন, আপনারা মুরব্বীরা যারা আছেন বাংলাদেশের, আপনারা আমাদের দেশটাকে নিয়ে একটু ভাবুন, দেশের নতুন প্রজন্মদেরকে এই বিপদ থেকে রক্ষা করুন এবং ইন্ডিয়া বয়কট আন্দোলনে ইন্ডিয়ার সকল প্রকার পণ্যকে বয়কট করতে আপনাদের সকলের সহযোগিতা চাই। এই আন্দোলনে আমরা সফলভাবে আমরা জয়ী হব ইনশাল্লাহ। আচ্ছা জি, সাবির ভাই বলেন। বলছি ভাই, আমি তখন লাইনে ছিলাম, ওদের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে আমি যোগাযোগ করতে পেরেছি খুব কাছে একজনের সাথে। যতটুকু জানতে পারলাম ভাই, আমার বাসা হচ্ছে বলমারি, ফরিদপুর জেলা। তো বললো ভাই যে কাহিনীটা ঘটছে তাতে মন্দিরে 2 টাকার ক্ষতি হয়নি, মানে আগুনটা যে ধরেছে। আমি বললাম ভাই সূত্রপাতটা কি নিয়ে? ভাই চাঁদার মধ্যে কিছু একটা, মানে উনি শিওর বলে নাই, হয়তো ভয়ে আছে, যেহেতু পরিবারের সাথে সংশ্লিষ্ট। তো বললো ভাই চাঁদার একটা বিষয় এরকম কথা। আমি বললাম শিওর? বলে হ্যাঁ ভাই এরকম একটা শিওর কথা, কিন্তু আমার তো মন্দিরে কি ক্ষতি হয়েছে ভাই? তা বললো ভাই মন্দিরে 2 টাকাটা কোনো ক্ষতি হয় নাই, কিন্তু তো জানে এই লোকটা পিটিয়ে মারছে। মূল কথা হচ্ছে ভাই এটা আমার জানা মতে পরিকল্পিত হামলা এটা। কারণ ওরা যে এলাকায় কাজ করছে ভাই, ওখানে মনে করেন 100% হিন্দু, ওরা শুধু 7 জন বা 8 জন বাইরের লোক ছিল মুসলমান জানা মতে। তো কারো তো ভাই বাপের ঘরে কোনো ক্ষমতা নেই যে বাইরে থেকে এসে কারো মন্দিরে বা কারো মসজিদে বাইরে থেকে হামলা করতে পারবে। ভারতের যে ষড়যন্ত্র, এটা নতুন কিছু না, তারা এই ষড়যন্ত্র বহুদিন ধরেই করছে। তো এখন আমরা বলতে বলতে আমরাই সংখ্যালঘু, আর যে কথাগুলো আজ থেকে 5-7 বছর আগে বলছিলাম সেই ঘটনাগুলো এখন আপনারা যারা দেশে আছেন তারাই জানেন কি অবস্থা বাংলাদেশের। আমি সবশেষে, সবাই এখানে হিন্দুদের বিরুদ্ধেই কথা বললেন, আমি হিন্দুদের পক্ষেও কিছু কথা বলি। আমার বিশ্বাস, আমি রং হইতে পারি, কিন্তু আমার বিশ্বাস যে বাংলাদেশের অনেক হিন্দু মানুষ এগুলোকে ঘৃণা করেন এবং আপনারা একটা সবার সাথে মিলেমিশে একটা সুন্দর সমাজ তৈরি করতে চান। সেই সমাজে আপনারা অসাম্প্রদায়িক একটা বাংলাদেশে থাকতে চান, কিন্তু অসাম্প্রদায়িকতার নামে শুধুমাত্র মুসলমানদের উপরে, মুসলমানদের ধর্ম নিয়েই গতকালকেও একটা তাদের অনুষ্ঠান দেখলাম, সেখানে রামদা, চাপাতি, বড় বড় দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে তারপরে তারা সেই উল্লাস করছে। তো এটা তো ধর্মীয় যদি নাকি তাদের অনুষ্ঠান হয় আমাদের মানতে হবে কিছু কারণে, কিন্তু সেম কাজটা যদি আজকে হুজুররা মনে করেন যে মাথায় টুপি দাড়ি দিয়ে তারপর যদি কেউ এরকম অস্ত্র শস্ত্র নিয়ে যদি একটা মিটিং মিছিল করতো, সেটা নিয়ে তো সারা পৃথিবী উলট পালট হয়ে যাইতো, তাই না? অতএব এই অসাম্প্রদায়িক না, আমরা অসাম্প্রদায়িক মানে অসাম্প্রদায়িক। হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, হিন্দুদের উপরে কোনো নির্যাতন হলে সেটার সাথে সাথে অ্যাকশনে যাইতে হবে। মুসলমানদের উপরে ঠিক একইভাবে যদি কোনো নির্যাতন হয় সেটাকেও ধর্মীয় সাম্প্রদায়িক হামলা হিসেবেই দেখতে হবে। ফরিদপুরের যে ঘটনা ঘটেছে, আপনাদের যার যেটা মনে হয়, আমার যেটা মনে হয়, এইসব ঘটনা দিয়ে আপনাদের অনুভূতি, এই অনুভূতিগুলোকে নষ্ট করা হচ্ছে। যেটা অনেক আগে আমি এই কথাটা বলেছিলাম যে ছোট 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 ঘটনা দিয়ে আস্তে 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 উপরে উঠবে। কালকে 2 জন 3 জন, এরপরে 20 জন, তারপরে 200 জন, 2000 জন, 2 লাখ জন মেরে ফেলবে। তাতে আপনার আমার কিচ্ছু বলার থাকবে না। আমি খুব অবাক হচ্ছি, আমি আমার মাধ্যমে আমি 2-1 জনের সাথে ওই এলাকার সাংবাদিকের সাথে কথা বলার চেষ্টা করেছি। একজন সাংবাদিক বলছেন যে ভাই আমি যদি এটা নিয়ে বলি তাহলে আমার সমস্যা হবে, আমি চাকরি করতে পারবো না। এটা কি বাংলাদেশ না গুজরাট আমি জানি না, এটা উত্তরপ্রদেশের মতো করে আমাদের মানুষজন কথাবার্তা বলছে। এখানে অনেক মানুষজন সেই এলাকা থেকে আপনাদের সামনে কথা বললো যারা কিনা সরাসরি চেহারা দেখাতে পারছে না। তো যাই হোক, আমরা কোন বাংলাদেশের দিকে যাচ্ছি এর কোনো সলিউশন আমার কাছে নাই। প্রতিবাদও করতাম, এখন প্রতিবাদও করি না।
জাস্ট মানুষকে জানানোর জন্য, কারোর পক্ষে বা বিপক্ষে কিছু বলার জন্য আপনাদেরকে, আমার যেহেতু একটা প্ল্যাটফর্ম আছে, এটার মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করলাম। জানি না আপনারা কে কতটুকু বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। আমি প্রত্যাশা করেছিলাম এখানে কোনো হিন্দু ভদ্রলোক চাইলেও এড হইতে পারতেন, আপনি আপনারটা জানাতেন। আমরা একটা সুন্দর, সুশৃঙ্খল, শান্তির একটা দেশ চাই, যেখানে হিন্দু মুসলমান সবাই একসাথে মিলেমিশে বসবাস করবে। আল্লাহ হাফেজ।